নমস্কার, সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প সংসার সীমান্তে। সত্যই এ কাহিনী লিখিতে ইচ্ছা করে না। মনে হয় যে দুটি মানুষকে লইয়া এ গল্পের আয়োজন, তাহাদের কথা লিখিবার অধিকার আমার নাই। যাহাদের জন্য লিখিতেছি তাহারাই শুধু যে নিজেদের কঠিন ঔদাসীন্যের দ্বারা ইহাদের অপমান করিতে পারে তাহা নয়। এই দুইটি জীবনের গভীর মর্ম বুঝিবার মতো দরদ আমারও আছে কিনা সন্দেহ হয়। হৃদয়ের উদ্বৃত্ত আমাদের আর কতটুকু? নিজেকে ছাড়াইয়া আশেপাশের কয়েকজনকে বিলাইতেই তো তাহা ফুরাইয়া যায়। আর উদারতা, এই শব্দটাকে এ পর্যন্ত কতভাবেই না লাঞ্ছিত করিয়া আসিয়াছি। তবু একবার বলিবার চেষ্টা করিয়া দেখি। বিশ্রী বাদলের রাত, ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িয়াছে। সারাদিন সূর্যের দেখা পাওয়া যায় নাই। গভীর রাত্রেও তাহার বিরাম নাই। কয়দিনে এ বৃষ্টি থামিবে কে জানে। শহরের এক প্রান্তের যে রাস্তাটিতে আমাদের গল্প শুরু হইবে, সাধারণ অবস্থাতেই তাহাতে চলা দায়। গরুর গাড়ি ও মোটর লরির চাকায় তাহার যে হাল হইয়া থাকে তাহা বর্ণনা করা কঠিন। দিন রাত্রের অবিশ্রান্ত বৃষ্টিতে তাহার আরও শ্রী ফিরিয়াছে। পাশের নর্দমার সহিত তাহাকে আর পৃথক করিয়া চিনিবার উপায় নাই। রাস্তাটির নাম নাই বা বলিলাম। দুই পার্শ্বের যে কুৎসিত খোলা টিনের চালে ছাওয়া খুপড়িগুলি তাহার শোভাবর্ধন করিয়াছে, তাহাদের চেহারা হইতেই রাস্তাটির পরিচয় মিলিবে। গভীর বাদলের রাতে রাস্তাটি একেবারে নির্জন হইয়া আসিয়াছে। আলোর ব্যবস্থা কোনো কালেই ভালো নয়। যেটুকু ছিল বৃষ্টিতে তাহাও নষ্ট হইয়া গিয়াছে। সেই অবিশ্রান্ত বর্ষণ ধ্বনিমুখর অন্ধকারে দেখা যায় রাস্তার ধারে একটি চালার সামনে স্থিমিতভাবে অত গভীর রাত্রেও কেরোসিনের ডিবিয়া জ্বলিতেছে। বৃষ্টির ঝাপটা হইতে সযত্নে দুই হাতে কেরোসিনের ধূমবহুল শিখাটিকে যে আড়াল করিয়া বসিয়া আছে, তাহার দুরাশার বুঝি আর অন্ত নাই। কিংবা হয়তো হতাশার শেষ সীমানায় সে আসিয়া পৌঁছিয়াছে। তাহার মৃত মনের কাছে বাহিরের দুর্যোগের কোনো অর্থই আর নাই। প্রত্যহের অভ্যাসবশতই ক্লান্ত হতাশ চোখে পথের দিকে ব্যর্থ প্রতীক্ষায় সে বসিয়া আছে। কেরোসিনের ডিবিয়ার মৃদু আলোয় তাকে ভালো করিয়া দেখা যায় না। হাত দিয়া শিখাটিকে আড়াল করিবার দরুন তাহার মুখে ও দেহে গাঢ় ছায়া পড়িয়াছে। সত্য কথা বলিতে কি, দেখিবার আর সেখানে কিছুই নাই। কোনোদিন তাহার দেহে ও মুখে প্রাণের শিখার দ্যুতি ছিল কি না তাহাই সন্দেহ হয়। ধূম ও কালি এখন তাহার সর্বস্ব। নারীত্ব ও যৌবনের সে একটি কুৎসিত বিকৃতি মাত্র। ভিতর হইতে নিদ্রাজড়িত কণ্ঠে কে একবার বলিল, হেলা রজনী, বার দরজা বন্ধ করতে হবে না? সমস্ত রাত বসে থাকবি নাকি? এ বৃষ্টিতে যে পথে কুকুর বেড়ালও বেরোয় না। দরজা হইতেই রজনী কর্কশ কণ্ঠে কুৎসিত ভাষায় যে উত্তর দিল, অন্য সময় হইলে তাহা হইতেই একটা তুমুল ঝগড়ার সূত্রপাত হইতে পারিত। কিন্তু যাহার উদ্দেশ্যে কথাগুলো বলা হইয়াছিল, নিদ্রার ঘোরে সে বোধহয় ভালো করিয়া শুনিতে পায় নাই। আগামীকল্যের জন্য মুখরোচক কলহটিকে সে মুলতবি রাখিল, এমনও হইতে পারে। গায়ের কাপড়টা আরও একটু ভালো করিয়া জড়াইয়া
রজনী দরজাতেই তেমনিভাবে বসিয়া রহিল। কাপড় চোপড় তাহার ভিজিয়া একাকার হইয়া গিয়াছে। যেখানটায় পা রাখিয়াছিল সেখানেই কাদা হইয়াছে প্রচুর। পা দুইটা যেন ঠান্ডা বরফ হইয়া গিয়াছে মনে হইতেছিল। তবু ইহার মধ্যেও রজনীর উঠিলে চলে না। হয়তো এই দুর্যোগের রাত্রেও মাতাল হইয়া কেহ এ পথে আশ্রয়ের সন্ধানে আসিতে পারে। নেশার ঝোঁকে সে তো আর বাদ বিচার করিবে না। আরও ঘণ্টাখানেক এইভাবেই কাটিয়া গেল। হঠাৎ রজনী সচকিত হইয়া কান খাড়া করিয়া রহিল। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু তাহাদের রাস্তাটা যে ধারে কিছু দূর অগ্রসর হইয়া ক্রমশ ভদ্র হইবার চেষ্টা করিয়াছে, খোলার চালা পরিত্যাগ করিয়া একটি দুইটি কোঠা ও ভদ্রগৃহস্থ বাড়ি দুই পাশে পাইয়াছে, সেখান হইতেই যেন কাদার ভিতর কাহার পদশব্দ পাওয়া যাইতেছে। পদশব্দ ক্রমশই দ্রুত অগ্রসর হইতে লাগিল। না, কোনো মাতালের পায়ের শব্দ এ নয়। কাদার ভিতর দিয়া দ্রুত বেগে কে যেন ছুটিয়া আসিতেছে বলিয়াই মনে হয়। রজনী নিরাশ হইল। জল বৃষ্টির ভেতর দিয়া কেহ যে ঊর্ধ্বশ্বাসে তাহার ঘরে আশ্রয় লইতে আসিতেছে না, ইহা ঠিক। একলা বসিয়া থাকিতে একটু বুঝি তাহার ভয়ও করিতেছিল। ভয় অবশ্য তাহার অমূলক। মানুষের কাছ হইতে আশঙ্কা করিবার তাহার আর কিছুই নাই। জীবনের চরম ক্ষতি তাহার হইয়া গিয়াছে। রজনী জোর করিয়া বসিয়াছিল। হঠাৎ অন্ধকারের ভিতর হইতে কৃষ্ণকায় একটা বিশাল মূর্তি বাহির হইয়া আসিল। আশ্চর্যের বিষয়, রজনীর দরজার কাছে আসিয়াই সে থামিয়াছে। পিছন দিকে একবার সে ফিরিয়া চাহিল। তাহার পর রজনীকে একেবারে বিস্মিত করিয়া দিয়া তাহারই কাছে আসিয়া চাপা গলায় তাড়াতাড়ি বলিল, চ, তোর ঘরে চ। রজনী সত্যি এই আকস্মিক সম্ভাষণে একটু বিহ্বল হইয়া পড়িয়াছিল। প্রথমটা সে কোনো কথাই বলিতে পারিল না। স্থাণুর মতো যেখানে বসিয়াছিল সেইখানেই নিশ্চল হইয়া রহিল। কিন্তু তাহার বাক্স্ফূর্তি হইবার পূর্বেই লোকটা অদ্ভুত একটা কাণ্ড করিয়া বসিল। হঠাৎ নিচু হইয়া ফু দিয়া তাহার কেরোসিনের আলোটি নিভাইয়া দিয়া সে বলিল, ঢং করে তবু বসে আছে দেখো। কই তোর ঘর? এই অদ্ভুত ব্যবহারে ভীত হইয়া রজনী চিৎকার করিয়া উঠিতে যাইতেছিল, কিন্তু লোকটা তাহার পূর্বেই তাহার মুখে হাত চাপা দিয়াছে। রজনীর কণ্ঠ আর শোনা গেল না। লোকটা চুপি চুপি তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, ভয় নেই, চেঁচাস নি। রজনী ভীত ক্রুদ্ধ হইয়া লোকটার হাত ঠেলিয়া দিবার একটু চেষ্টা করিল, কিন্তু সে চেষ্টা বৃথা। লোকটা অসুরের মতো শক্তিতে তাহার গলার কাছটা চাপিয়া ধরিয়া আছে। বেশি জোর জবরদস্তি করিলে বুঝি টিপিয়াই মারিবে। অগত্যা বাধ্য হইয়াই সে চুপ করিল। লোকটা নিজেই উৎসাহী হইয়া টিনের দরজাটা বন্ধ করিয়া দিয়া আবার বলিল, কি এইখানেই দাঁড়িয়ে থাকবো সারা রাত? রজনী সত্যি ভয় পাইয়াছিল। বলিল, না, তুমি যাও। লোকটা অন্ধকারে রজনীর কণ্ঠ খুঁজিয়া লইয়া এক হাত দিয়া তাহা জড়াইয়া ধরিয়া হাসিয়া বলিল, দূর, কোথায় যাব এত রাতে? আরও কিছু সে বলিতে যাইতেছিল, হঠাৎ বাহিরে রাস্তায় কয়েকজনের পদশব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটার ভাবভঙ্গিও একেবারে বদলাইয়া গিয়াছে। সেই মুহূর্তেই রজনীর মুখে হাত ঢাকা দিয়া তীক্ষ্ণ চাপা গলায় সে বলিল, টু শব্দটি করেছিস কি খুন করে ফেলব। রজনী অবশ্য চেষ্টা করিলেও শব্দ করিতে পারিত না। লোকটা যে জোরে হাত চাপা দিয়াছে, বাহিরের পদশব্দ
তাহাদের দরজার কাছে আসিয়া বুঝি কিছুক্ষণ থামিল। কয়েকটা লোক কি যেন বলা বলি করিতেছিল। তাহার পর আবার পদশব্দ দূরে মিলাইয়া যাইতেই লোকটা তাহার হাত তুলিয়া লইয়া হাসিয়া বলিল, কেমন কেমন ভয় দেখিয়ে দিলাম বল? কিন্তু ব্যাপারটা যে ঠাট্টার নয় তাহা রজনী বুঝিয়াছিল। লোকটাকে মনে মনে অত্যন্ত ভয় করিতে আরম্ভ করিলেও সে মৃদুস্বরে একবার আপত্তি জানাইয়া বলিল, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি যাও, আজ আমার শরীর খারাপ। লোকটা এবার জোরে হাসিয়া উঠিল। হুঁ, শরীর তো বেজায় খারাপ, তাই বাদলা রাতে রাস্তার হাওয়া খাচ্ছিলি না রে? নে ছেনালি রাখ, কোথায় তোর ঘর? নিরুপায় হইয়া রজনী বলিল, দাও, টাকা দাও তাহলে আগে। অন্ধকারে তাহার হাতের মধ্যে সত্যি একটা টাকা গুজিয়া দিয়া লোকটা বলিল, নে, হলো তো? রজনী এবার ধীরে ধীরে পাশের দাওয়ায় উঠিয়া তাহার ঘরের চাবি খুলিল। ঘর বলিলে তাহাকে অতিরিক্ত সম্মান দেওয়া হয়। দুধারে 2 টিনের পার্টিশনের মধ্যবর্তী খানিকটা অপরিসর স্থান মাত্র। মেঝেতে কোনো কালে বোধহয় সিমেন্ট দেওয়া হইয়াছিল, এখন তাহার চিহ্নও নাই। নোংরা একটা বিছানা ও একটা ভাঙা তোরঙ্গই অবশ্য অধিকাংশ স্থান জুড়িয়ে আছে। মেঝের বাকি অংশ যেটুকু দেখা যায় তাহা বহুদিনের বহু মানুষের পদাঘাতে ক্ষতবিক্ষত। উপরে খোলার চাল, সেখানকার একটি বাঁশ হইতে তার দিয়া টাঙানো চিমনি ভাঙা হ্যারিকেন লণ্ঠনটি মিটমিট করিয়া জ্বলিতেছিল। রজনী ঘরে ঢুকিয়া তাহার আলোটাই একটু বাড়াইয়া দিল। তাহাতে আলোকের অভাব কিন্তু দূর হইল না, শিখাটি আরো বেশি ধূমোদ্গীরণ করিতে লাগিল মাত্র। মেঝের উপরকার ময়লা ছিন্ন বিছানায় একটি বালিশের উপর কুনুইয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছে। রজনী তাহার দিকে চাহিয়া বিরক্ত হইয়া বলিল, কি করলে বলো তো? জুতোটা বাইরে খুলে রেখে আসতে হয় না? সমস্ত ঘর যে কাদায় কাদা হয়ে গেল, এ মুক্ত করবে কে? সত্যই লোকটার ছেঁড়া জুতোর সঙ্গে রাস্তার প্রচুর কাদা ঘরে আসিয়া ঢুকিয়াছে। ঘরে আসিয়া লোকটার চেহারা ও মেজাজ দুই যেন বদলাইয়া গিয়াছে। রজনীর কথায় হাসিয়া জুতো জোড়া পা হইতে খুলিতে খুলিতে সে বলিল, ইস, কি আমার রাজপ্রাসাদ রে, জুতোর কাদায় নোংরা হয়ে যাচ্ছে। কথাগুলোর পিছনে কিন্তু আঘাত করিবার ইচ্ছা আছে বলিয়া মনে হইল না। গলার স্বরে ও বলার ভঙ্গিতে হাসিয়া ফেলিয়া রজনী বলিল, তোমারই বা কি এমন সোনার খড়ম যে বিছানায় উঠতে চায়? ছেঁড়া জুতো দুইটা পা হইতে খুলিয়া উপুর করিয়া ধরিতেই পোয়াখানেক ময়লা জল তাহা হইতে বাহির হইল। লোকটা হাসিয়া বলিল, এমন জুতোর তুই নিন্দে করিস? দেখেছিস, এ ডাঙায় হলো জুতো, আর জলে নামলেই নৌকা। ময়লা জলে ঘরটা আরো নোংরা হইয়া যাইতেছিল, কিন্তু এবার রজনী রাগ করিতে ভুলিয়া গেল। লোকটাকে এই সময়ের মধ্যে সে বেশ ভালো করিয়া দেখিয়া লইয়াছে। বাহিরে তাকে যতখানি বিশালাকায় মনে হইতেছিল ততখানি জবরদস্ত চেহারা তাহার নয়। মাঝারি দোহারা গড়ন, কেমন একটু যেন পাকাইয়া গিয়াছে। হাতে পায়ের শিরাগুলি দড়ির মতো মোটা মোটা। মুখখানা চোয়ারে হইলেও কেমন যেন কুৎসিত নয়। চোখে ও ঠোঁটের কোণে সর্বদাই একটা হাসির ভাব লাগিয়া আছে, নির্দোষ ব্যঙ্গের হাসি।
সমস্ত মুখখানা বুঝি সেই জন্যই একেবারে আকর্ষণ শক্তি হারায় নাই। বয়স অবশ্য তাহাকে দেখিয়া বুঝিবার উপায় নাই। রজনীর মনে হইল 30 হইতে 40-এর মধ্যে যে কোনো বয়স তাহার হইতে পারে, কিন্তু বয়স যাহাই হোক না কেন, লোকটার স্বাস্থ্য ও শক্তি এখনো অটুট আছে। লোকটা তাহার ভিজা জামা খুলিতেছিল, বলিল, শুকনো একটা কাপড় থাকে তো দে না, পরি। শুকনো কাপড় কাচ্ছে, থাকলে আমি এই ভিজে কাপড়ে থাকি? বলিয়া রজনী হাসিল। ওই ভিজে কাপড়ে থাকবি নাকি সারা রাত? লোকটা অবাক হইয়া তাহার দিকে চাহিল। তাছাড়া কি করব? লোকটা হু বলিয়া চুপ করিয়া রহিল। বিছানার উপর ন্যাকড়ায় কি জিনিস পড়িয়াছিল। রজনী হঠাৎ সেই দিকে হাত বাড়াইয়া বলিল, ওতে কি আছে দেখি। এই সামান্য ব্যাপারে লোকটা এমন চটিয়া যাইবে কে জানিত। নিমিষের মধ্যে পুটুলিটাকে রজনীর নাগালের বাহিরে সরাইয়া সে ক্রুদ্ধ হইয়া বলিল, খবরদার বলছি, ও ধারে হাত বাড়ালে হাত ভেঙে দেব। খড়খড় করিয়া রজনী জবাব দিল, ইস, কি আমার 7 রাজার ধন নিয়ে এসেছিস, ছুলে ক্ষয়ে যাবে। লোকটা এ কথার কোনো উত্তর দিল না। পুটুলিটা নোংরা একটা বালিশের তলায় রাখিয়া তাহার ওপর মাথা দিয়া শুইয়া পড়িল। কথায় বার্তায় এতক্ষণ তাহাদের পরস্পরের প্রতি সন্দিগ্ধ বিরোধের ভাব যেটুকু কাটিয়া গিয়াছিল, সেটুকু আবার এখন ঘনাইয়া আসিয়াছে মনে হইল। এই লোকটাকে শেষ মুহূর্তে পয়সার লোভে ও পীড়নের ভয়ে ঘরে স্থান দেওয়ার জন্য এখন রজনীর আফসোস হইতেছিল। সে তো তখন ইচ্ছা করিলে চেঁচাইয়া বাড়ির সকলকে জাগাইয়া তুলিতে পারিত। লোকটা কি এক মুহূর্তেই তাহাকে গলা টিপিয়া মারিয়া ফেলিতে পারিত? এই উগ্র প্রকৃতির অপরিচিত লোকটার সহিত সারা রাত একত্র কাটাইবার চিন্তায় রজনীর ভয় করিতে লাগিল। লোকটা খুনে ডাকাত কিনা কে জানে। সারা রাত সে জাগিয়া কাটাইবে বলিয়া সংকল্প করিল। ঘরের দরজায় ভিতর হইতে চাবি দিয়া চাবিটি গোপনে আঁচলের খুঁটে বাঁধিয়া আলো নিভাইয়া যখন সে শুইয়া পড়িল, তখন রাত প্রায় 2টা। অনেক রাত পর্যন্ত সে জোর করিয়া জাগিয়াছিল, কিন্তু ভোরের দিকে শরীরে আর সহিল না। কখন যে সে ঘুমাইয়া পড়িয়াছে তাহার মনেও নাই। সকালে সচকিত হইয়া চোখ খুলিবার সঙ্গে সঙ্গে রজনী টের পাইল বাড়িতে বিষম হট্টগোল বাঁধিয়াছে। বাড়ির অন্যান্য অধিবাসিনীরা তাহার রাত্রের অতিথির কথা কেহ জানে না। কয়েকজন তাহার ঘরে ঢুকিয়া তীব্রস্বরে ভৎসনাও করিতে শুরু করিয়াছে। হেলা, তোর আক্কেল কি বল দেখি? সদর দরজা হাট করে নিজের দরজা খুলে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস? রজনী ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল। সত্যই ঘরে কেহ কোথাও নাই, দরজা সত্যই খোলা। কে আর একজন বলিল, আমরা সবাই তো বেহুশ হয়ে ঘুমোচ্ছি, যদি সব চুরি হয়ে যেত। কিন্তু চুরি যা হইবার রজনীরই হইয়াছে। তাহার আঁচল হইতে চাবি লইয়া যে দরজার তালা খুলিয়াছে, টাকাটা লইতে সে ভোলে নাই। রজনীর সমস্ত মুখ কঠিন হইয়া উঠিল। অশ্রুর উৎস একেবারে শুকাইয়া না গেলে সে বুঝি কাঁদিয়াই ফেলিত, কিন্তু তবু কাহাকেও সে কিছু বলিল না। এই নিদারুণ প্রবঞ্চনার কথা কাহাকেও বলিয়া সে হাস্যাস্পদ হইতে চাহে না। তাহাদের রাস্তারই এক গৃহস্থ বাড়িতে গতরাত্রে শীত কাটিবার চেষ্টা কাহারা করিয়াছে বলিয়া দুপুরবেলা যখন সংবাদ পাওয়া গেল, তখনও
মনের সন্দেহ সে মনেই চাপিয়া রাখিল। বিশাল পৃথিবীর দুইটি হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত, এমনই স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এই মিলনই একাধারে প্রথম ও শেষ হইতে পারিত, কিন্তু ভাগ্যের ইচ্ছা অন্যরূপ। দুপুরবেলা রজনীর তখনও রান্নার আয়োজন চলিতেছে। সংকীর্ণ দাওয়ার উপর বসিয়া শিলে করিয়া সে বাটনা বাটিতেছিল। হঠাৎ দরজার সামনে একজনকে দেখিয়া চমকাইয়া উঠিল। লোকটা দিব্যি ভোল ফিরাইয়া আসিয়াছে। ফর্সা কাপড়, গায়ের জামাটাও বোধহয় নতুন। তালিমারা জুতোটায় আর কিছু না হোক বেশ করিয়া কালি মাখাইয়া চকচকে করা হইয়াছে। মাথার ঝাঁকড়া চুলের মাঝখান দিয়া লম্বা টেরিকাটা। তবু রজনী চিনিল। লোকটা দরজায় দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিতেছিল। রজনী মুখ তুলিতেই কাছে আসিয়া বলিল, কি গো, চিনতে পারো? ঘৃণায় রাগে সহসা রজনীর সমস্ত শরীর রি রি করিয়া উঠিল। জীবনের ওপর, ভাগ্যের ওপর যত আক্রোশ তাহার মনের মধ্যে জমা হইয়াছিল, সমস্ত যেন আজ মিলিত হইয়া পথ খুঁজিয়া পাইয়াছে। কোনো জবাব না দিয়া উন্মত্তের মতো নোড়াটা তাহার দিকে ছুঁড়িয়া মারিল। নোড়াটা লাগিলে কি হইতো বলা যায় না, কিন্তু সৌভাগ্যের বিষয় উপযুক্ত সময়ে লোকটা মাথাটা সরাইয়া লইয়াছিল। নোড়াটা প্রচণ্ড শব্দে সামনের টিনের দেওয়ালে গিয়া লাগিল। আশেপাশে যাহারা ছিল তাহারা শব্দ শুনিয়া হা হা করিয়া ছুটিয়া আসিল। লোকটা তখনও দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসিতেছে। নোড়ার আঘাতটা ফসকাইয়া যাওয়ায় মনে মনে আশ্বস্ত হইলেও রজনীর রাগ তখনও যায় নাই। চিৎকার করিয়া সকলকে ডাকিয়া সে জানাইতে লাগিল যে এই বদমাস লোকটাই সেদিন তাহাদের রাস্তার গৃহস্থ বাড়িতে শীত কাটিয়াছে এবং তাহার আঁচল হইতে একটা টাকা খুলিয়া লইয়া পলাইয়াছে। তাহাকে ধরিয়া পুলিশে দেওয়া হোক। চিৎকার শুনিয়া বাড়ির সমস্ত মেয়েরা এবং কয়েকটি পুরুষ তখন জড়ো হইয়াছে। লোকটা এমন কাণ্ড হইবে বোধহয় আশা করে নাই। মুখে হাসির ভান করিলেও সে এবার পালাইবার পথ খুঁজিতেছিল। কিন্তু এতগুলো লোক তাহাকে একা পাইয়াছে। রজনীর কথা বিশ্বাস হোক আর না হোক, তাহারা এমন মজা ছাড়িবে কেন? একজন হঠাৎ সাহস করিয়া তাহার ঝাঁকড়া চুল ধরিয়া টানিয়া বলিল, শালা চোর, আবার ভদ্রলোক সেজে এসেছ? আর যায় কোথায়? অন্য সকলে বোধহয় এই প্রেরণাটুকুর অপেক্ষাই করিতেছিল। সকলে মিলিয়া লোকটার ওপর ঝাঁপাইয়া পড়িল। কিল, চর, লাথি যে যাহা পারিল মারিতে কসুর করিল না। লোকটা জোয়ান, কিছুক্ষণ সে জুঝিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু মারও সে সেই জন্যই বেশি খাইল। তাহার জামা কাপড় ছিঁড়িয়া আধমরা না করিয়া দেওয়া পর্যন্ত মেয়ে পুরুষ কেহই নিরস্ত হইল না। বোধহয় হাঙ্গামার ভয়েই শুধু পুলিশে দিতে তাহারা বাকি রাখিল। রজনীও মারামারিতে যথাসম্ভব যোগ দিয়াছে। এখন দাওয়ার উপরে দাঁড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে গাল পাড়িতেছিল। আঁচল হইতে টাকা খুলে নেবে, তাই না রে পাজি, বদমাস কোথাকার! বাড়ির বাহিরেও তখন পথিকদের ভিড় জমিয়া গিয়াছে। অতিরঞ্জিত হইয়া ইতিমধ্যে ব্যাপারটা মুখে মুখে ফিরিতেছে। নানা জনে নানান রকম মন্তব্যও করিতেছিল। লোকটা তখন অবসন্নভাবে উঠোনের উপরে পড়িয়াছিল। গায়ের মাথার অনেক জায়গা কাটিয়া রক্ত বাহির হইতেছে। কাতরভাবে সে ধুকিতেছিল। কে একজন বাহির হইতে খবর দিল যে মারামারির সংবাদ শুনিয়া পুলিশ আসিতেছে। আরেকজন বলিল,
পুলিশ এলে তো যারা মেরেছ তাদেরও ছাড়বে না বাপু। চোরকে ধরিয়ে দিতে পারো, মারবার তোমরা কে? আর মার বলে মার, লোকটা তো মরেই গেছে। কথাটা মিথ্যে নয়, যুক্তিযুক্তও বটে। যাহারা এতক্ষণে স্ব-উৎসাহে হাত চালাইয়াছিল তাহারা যে যার সরিয়া পড়িবার চেষ্টা করিল। জনমতের গতি ফিরিয়াছে। একজন বলিল, চোর বলে যে মারলে, চোর চিনলে কে শুনি? চোর কি ওর গায়ে লেখা আছে? বাহির হইতে একজন আসিয়া সহানুভূতি জানাইয়া বলিল, তুমিও তো আচ্ছা লোক হে, মার খেয়ে চুপ করে পড়ে আছো। থানায় চলো, একটা ডায়েরি করে আসি। মারার মজাটা সব টের পেয়ে যাবে এবার। উঠিবার শক্তি ছিল না বলিলেই বোধহয় লোকটা কোনো উত্তর না দিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। যাহারা মারিয়াছিল তাহাদের অনেকেরই পুলিশের ভয়ে রাগটা তখন রজনীর ওপর গিয়া পড়িয়াছে। বাড়ির ভিতর হাঙ্গামা হইবার ভয়ে বাড়ির অধিবাসিনীরা ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রজনীর কাছে আসিয়া ঝঙ্কার দিয়া বলিল, দোষ তো এই মাগির। চোর চোর বলে পাড়া মাথায় করে তুললে কে? এখন ঠেলা সামলাক। রজনীর গালাগাল খানিক আগেই বন্ধ হইয়া গিয়াছে। সমস্ত ব্যাপারটার এই পরিণতি দেখিয়া ভয়ে সে কাঠ হইয়া দাঁড়াইয়াছিল। দু একজন প্রহৃত লোকটাকে তখনও থানায় গিয়া ডায়েরি করাইবার জন্য পীড়াপিড়ি করিতেছে। বাড়িওয়ালি এবার তীব্র স্বরে বলিল, ঢং করে দাঁড়িয়ে আছিস যে বড়, লোকটা কি ওইখানেই পড়ে থাকবে নাকি? থানা পুলিশ না হলে সুখ হচ্ছে না নাকি রে? কেন বলা যায় না, প্রহৃত হইয়াও থানায় যাইবার আগ্রহ লোকটার বিশেষ নাই। বাড়িওয়ালির ধমক খাইয়া ভয় বিহ্বল রজনী তাহাকে আসিয়া তুলিয়া ধরিবার চেষ্টা করিতে গেলে সে নিজেই কষ্ট করিয়া উঠিয়া ধীরে ধীরে রজনীর কাঁধে ভর দিয়া তারই ঘরে গেল। থানায় খবর দিয়া অন্যায়ের প্রতিকার করিবার জন্য যাহারা ব্যস্ত হইয়াছিল তাহারা ইহাতে খুশি হইতে পারিল না। বাহিরের দরজার কাছে অনেকক্ষণ ধরিয়া তাহাদের আলোচনা চলিতে লাগিল। লোকটা কোনো প্রকার হাঙ্গামা না করিয়া রজনীর ঘরে যাওয়ায় বাড়িওয়ালি অনেকটা আশ্বস্ত হইয়াছিল। রজনীর ঘরে ঢুকিয়া আহত ব্যক্তির শুশ্রূষা সম্বন্ধে অনেকক্ষণ ধরিয়া বহু মূল্যবান সদুপদেশ দিয়া যখন সে বিদায় লইল তখনও রজনী জল দিয়া তাহার ক্ষতস্থানগুলি ধোয়াইয়া দিতেছিল। বাড়িওয়ালি চলিয়া যাইবার পর লোকটা একবার উঠিবার চেষ্টা করিল। ভীতু পাংশু মুখে তাহাকে শোয়াইবার চেষ্টা করিয়া রজনী বলিল, উঠছ কেন? কোথায় যাবে? যন্ত্রণা বিকৃত মুখেও হাসির চেষ্টা করিয়া লোকটা বলিল, থানায় যাব না রে, যাব না, ভয় নেই। পেটটায় বড় বেদনা করছে, পেটারা বড় জোরে লাথি মেরেছে, একটু সেক দিতে পারিস? রজনী তাহার আয়োজনেই বাহিরে গেল। নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনই করিয়াই হইল। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প সংসার সীমান্তে প্রথম পর্ব। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিজে ভালো থাকবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।